জ্বালানি তেল নিতে পাম্পে ভিড়, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি, বাড়তি ব্যয় সামলাতে ঋণের খোঁজে সরকার, আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি। আমিরাতে ড্রোনের আঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির, শর্ত ছাড়াই 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি হামলার সমাপ্তি চায় তেহরানও। বয়স হওয়ার আগেই ওর হামে আক্রান্ত হয়েছে। একেবারে চোখ বন্ধ হয়ে পড়েছিল 7 দিন। একদম খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে পারে। দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপ। 2 মাসে রাজশাহী মেডিকেলে 32 শিশুর মৃত্যু, 60 ভাগের বয়সী 9 মাসের কম। টিকার বয়সসীমা কমানোর তাগিদ। ফুটপাত দখল করে দোকানপাট, রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরিকল্পনা মন্ত্রীর। ডেমু ট্রেনে অতিরিক্ত ব্যয় করবে না সরকার। এবং স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, ভোটের উপযোগী 4,500 প্রতিষ্ঠান। প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। নির্দলীয় হলে সহিংসতা কমার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। জ্বালানি তেল নিতে আজও পাম্পে পাম্পে ভিড়, দীর্ঘ অপেক্ষায় থামছে না ভোগান্তি। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী অন্তরা সেন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি অন্তরার কাছে। কাঠফাটা রোদে, তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানির কাছে পৌঁছাতে পারছেন না অনেকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কল্যাণপুরের একটি তেলের পাম্পের সামনে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে সারা বিশ্বে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ যে সংকট শুরু হয়েছে, তার আজ থেকে কিন্তু বাংলাদেশেও রেহাই পায়নি। এই কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন পাম্পে গেল কয়েক সপ্তাহ ধরে এভাবেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে গাড়ি আর মোটরসাইকেল চালকদের। অর্থাৎ লাইন যত বড় হচ্ছে ততই কিন্তু অপেক্ষার প্রহরও বাড়ছে। আমি যদি একটু দেখাই, এই যে লাইন, এই লাইন কিন্তু পাম্প থেকে শুরু হয়ে আরও অনেক দূর পর্যন্ত গিয়েছে। এর আগে আমরা রাজধানীর আরও কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, প্রত্যেকটি পাম্পেই কিন্তু এই একই অবস্থা, একই দীর্ঘ লাইন। আমি এর আগে ছিলাম সকাল 11টার দিকে বিজয় সরণির দিকে, সেখানেও কিন্তু পাম্পে লম্বা লাইন দেখেছি আমরা। সেই লাইন কিন্তু বিজয় সরণি ছাড়িয়ে, জাহাঙ্গীর গেট ছাড়িয়ে গেছে। সেখানে এমন অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে যারা গতকাল রাত 11টা-12টা অর্থাৎ মধ্যরাত থেকে অপেক্ষা করছিলেন তেলের জন্য, তবুও কিন্তু কাঙ্ক্ষিত পাম্পের কাছে কিন্তু গিয়ে পৌঁছাতে পারেনি। এইরকম অবস্থা কিন্তু রাজধানীর কল্যাণপুরের এই পাম্প সহ, রাজধানীর বিজয় সরণির পাম্প সহ বিভিন্ন পাম্পে কিন্তু এই একই চিত্র কিন্তু নিত্যকার অবস্থা হয়ে গেছে। এই ছিল রাজধানী তেলের পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। এখন আমরা চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। রাজধানী ঢাকার মতো বরিশালের চিত্র প্রায় একই রকম। শহরের বিভিন্ন তেলের পাম্প ঘুরে এই মুহূর্তে আমি আছি শহরের বিএম কলেজ রোড এলাকায় রয়েছে। এখানে 2টি পাম্প রয়েছে পাশাপাশি। একটি পাম্পে তেল নেই, আর একটা পাম্পে তেল আছে, কিন্তু সেই পাম্পে দেখুন যে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই তেল সংগ্রহ করতে হচ্ছে। এখানে ডিজেল, অকটেন, পেট্রোল সবগুলোই রয়েছে, তবে রেশনিং সিস্টেমে এখানে তেলটা দেওয়া হচ্ছে। এটির লোকেশনটা হচ্ছে বরিশাল শহরের বিএম কলেজ রোড এলাকা, পাশেই বিএম কলেজ। এখানে পাশাপাশি 2টি পাম্পের তেল, একটি পাম্পে তেল নেই। তারা বলছে যে তাদের কাছে এই মুহূর্তে তেল নেই, তেল কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আনলোড করা হবে, তারপর তেল বিক্রি শুরু হবে। আরেকটি পাম্পে তেল এসেছে, তেল আসার সাথে সাথেই এরা বিক্রি শুরু করেছে। এখানকার কর্মকর্তারা, বিক্রেতারা বলছেন যে এখানে সরকারিভাবে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, সে ট্যাগ অফিসারদের তত্ত্বাবধানে তারা এখানে বিক্রি করছেন। বাইকারদের জন্য এরা 300 টাকা তেল বরাদ্দ দিচ্ছেন। প্রাইভেট কারের জন্য 10 লিটার তেল তারা বিক্রি করছেন, এবং পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেখানেও 10 থেকে 12 লিটার তেল তারা বিক্রি করছেন। এর বাইরে তারা খোলা বাজারে তেল বিক্রি করছেন না। কেউ যদি কোনো বোতলজাত করতে চায় সেই ক্ষেত্রে তাদের কাছে বিক্রি করছেন না। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জানেন যে কৃষি প্রধান এলাকা হওয়ায় এই আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কন্টেনারে করে নিতে হয় ডিজেল চালিত কৃষি সেচ
পাম্পের জন্য সে সমস্ত জায়গায় বিশেষ ব্যবস্থায় সরকারি কর্মকর্তা বা কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে তেল দেওয়া হলেও অন্যান্য জায়গায় হচ্ছে না। তো বরিশালে এই মুহূর্তে মানুষের ভোগান্তি তো রয়েছে, সারা দেশ জুড়ে ভোগান্তি রয়েছে, বরিশালের চিত্রও একই। আপাতত এই দুপুর পর্যন্ত আমার কাছে বরিশাল থেকে সবশেষ তেল বেচাকেনার এতটুকু খবর ছিল। জ্বালানি তেলের বেচাকেনার খবর আমাদেরকে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু, এবং এর আগে রাজধানীর কল্যাণপুর থেকে অন্তর আসেন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় বিধ্বস্ত ড্রোনের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ওয়াম নিউজের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ফুজাইরা অঞ্চলের আল রিফা শহরে একটি অজ্ঞাত ড্রোন প্রতিহত করা হয়। এ সময় বিধ্বস্ত ড্রোনের আঘাতে একজন নিহত হন। ঘটনার বিস্তারিত প্রকাশ না হলেও নিহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে জানায় সংবাদ মাধ্যম। এদিকে কোনো সমঝোতা ছাড়াই আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সমাপ্তি চায় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে গুগল, মাইক্রোসফট, অ্যাপল সহ 18টি মার্কিন কোম্পানিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড কর্পস। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত আছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের জনজান শহরের একটি শিয়া মসজিদে মার্কিন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। প্রার্থনার হল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের বোমার আঘাতে আবাসিক ভবন সহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হাইফাই ইরানের ক্ষেপণাস্ত্রের শঙ্কায় বেজে ওঠা সাইরেনের শব্দে দিকবিদিক ছুটতে দেখা যায় ইসরায়েলিদের। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা ও বোয়িং। ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখনও ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানে রয়েছে, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয় বলে দাবি করেন তিনি। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি নয় বলেও জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার হামের সংক্রমণ প্রসঙ্গ। দেশে দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়াচ্ছে আতঙ্ক। এই মুহূর্তে শ্যামলী শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। মনির, গত কয়েক বছরের তুলনায় হামের যে প্রাদুর্ভাব সেটি বেড়েছে এবং যেই সংখ্যা সেটিও বেড়েছে। আমরা এখন যে হাসপাতালে আছি রাজধানীর আগারগাঁয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল। যদি এই হাসপাতালের পরিসংখ্যানই বলা হয় যে এই যে চলতি বছরের 3 মাস, প্রথম 3 মাসে এখানে 138টি শিশু এসেছে হাম নিয়ে এবং বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 36 জন এবং এদের মধ্যে কেউ নিউমোনিয়া নিয়ে এসেছেন, কেউ সাধারণ জ্বর নিয়ে এসেছে, অর্থাৎ অন্যান্য যে শারীরিক সমস্যা সেগুলো নিয়ে এসেছেন। পরে তাদের যে সেই হাম ধরা পড়ে এবং হামের চিকিৎসা নিচ্ছেন। শিশু হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে এই হামের জন্য, সেই ওয়ার্ড করেই কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে এবং এখানে যে রোগীরা ভর্তি আছে অর্থাৎ শিশুরা বেশিরভাগই কিন্তু 9 মাস বয়সের কম, যদিও বারবার চিকিৎসকরা বলছিলেন যে 9 মাস থেকে 15 মাস যেই 2টি টিকা দেয়া হয় সেই টিকার যেই কার্যক্রম সেই ব্যাহত হওয়ার কারণেই হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে এখানে যে রোগীরা ভর্তি আছে অধিকাংশ শিশুই কিন্তু 9 মাসের কম বয়সী এবং যেটি আসলে বলছিলাম তাদের টিকা পাওয়ার বয়স হয় নাই কারো। এবং আমরা দেখেছি যে 9 মাস বয়সী এই বড় শিশুরাও আছে এবং তাদের বিভিন্ন কারণে টিকা নেওয়া হয়নি কিংবা টিকা নিয়েও হাম আক্রান্ত হওয়ার সংখ্যা আমরা দেখেছি। যে চিকিৎসকরা বলছেন যে যেই ক্যাম্পেইন করা হয় প্রতি 5 বছর কিংবা 6 বছর পর পর, সেই টিকা কার্যক্রমে যদি 95% পর্যন্ত টিকা দেয়া যায় তাহলে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু নিয়ন্ত্রণে থাকে। গত 2 বার 60 থেকে 80% পর্যন্ত টিকা কার্যক্রম করা হয়েছিল, যার কারণেই কিন্তু এই হামের যেই প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিন্তু বেড়েছে। তো চিকিৎসকরা বলছেন যে খুব বেশি আতঙ্কিত না হয়ে সাধারণ জ্বর থেকে শুরু করে যেই সমস্যাগুলো আছে সেগুলো যদি দেখা দেয় তাহলে দ্রুত যে চিকিৎসা
চিকিৎসক, সেই চিকিৎসকের শরণাপন্ন হতে। তো এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের সবশেষ। যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। হামের প্রাদুর্ভাব বাড়ায়, চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিনই কিন্তু হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড, সেখানে ভর্তি হচ্ছে শিশুরা। আমি এখন আছি এই ওয়ার্ডটির ঠিক আইসোলেশন ওয়ার্ডের ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই ওয়ার্ডে যে কেবিন রয়েছে, কেবিন ছাপিয়ে কিন্তু বারান্দার মেঝেতে রোগীরা কিন্তু অবস্থান নিয়েছে। একটু জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে হাম শনাক্ত 21 জন শিশু ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। এই মুহূর্তে কিন্তু হাসপাতালটিতে ভর্তি রয়েছে মোট 64 জন হাম আক্রান্ত শিশু এবং এতে করে মোট গত 17 মার্চ থেকে কিন্তু এই পর্যন্ত 143 জন হাম শনাক্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 84 জন এবং মৃত্যু হয়েছে 5 জন। চিকিৎসাধীন যে শিশু, এই শিশুর 70 ভাগই কিন্তু ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে আমরা এখান থেকে এই হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। এছাড়াও যে হাম আক্রান্ত শিশু রয়েছে, এদের মধ্যে 80% কিন্তু 9 মাসের নিচে, অর্থাৎ 80 ভাগ শিশুর কিন্তু টিকা দেওয়ার সময়ই হয়নি এবং 10 ভাগ শিশু রয়েছে যারা 1 ডোজ টিকা দিয়েছে এবং আর 10 ভাগ শিশু রয়েছে যারা 2 ডোজ টিকা দিয়েছে। তো এই পরিস্থিতি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হাম সংক্রমণের খবর আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী ওবায়দুল হক, এবং এর আগে রাজধানীর শ্যামলী থেকে যোগ দিয়েছিলেন মনির হোসাইন। রাজধানীর সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে ডিএমপির অভিযান। এই মুহূর্তে যাত্রাবাড়িতে আছেন ওয়ালিউল সাকিব, সরাসরি যাব তার কাছে। সাকিব, যাত্রাবাড়ি এলাকায় যে উচ্ছেদ অভিযান চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের, সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এই যাত্রাবাড়ি মোড়ে যে দুই পাশের যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোর যে বর্ধিতাংশ ফুটপাত দখল করে আছে এবং ফুটপাত ও সড়কে যে হকারদের যে দোকানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখছি সকাল থেকে তারা উচ্ছেদ করছেন। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের, তিনি কিন্তু এখানে জরিমানাও করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে কিন্তু সতর্ক করার যে ব্যাপারটি, সেটিও চলছে, সচেতন করা হচ্ছে। তো এখানকার আমরা কিন্তু যে চিত্র দেখতে পেয়েছি, যদিও আগে থেকে সতর্ক করার কারণে সাধারণত যাত্রাবাড়িতে যেমন চিত্র দেখতে পাই যে অনেক বেশি হকার এবং ফুটপাত দখল করে স্থাপনা কিংবা বিভিন্ন দোকানের কার্যক্রমগুলো চলে, সেই তুলনায় কিন্তু আজকে আমরা অনেক কম দেখেছি। তবে যতটুকু ছিল সেটুকু কিন্তু আসলে এই আভিযানিক দল তারা কিন্তু এগুলো উচ্ছেদ করার যে প্রক্রিয়া, সেটি চালিয়ে যাচ্ছেন। তো একটু জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এখানে মোট 5টি প্রতিষ্ঠানকে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এই বিষয়ে আজকে সকাল থেকে চলা যে কার্যক্রম, আমি একটু জানতে চাইবো যে আজকে সকাল থেকে আপনারা কেমন কার্যক্রম পরিচালনা করছেন এখানে? এখানে আমরা সকাল থেকে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে যাদের হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের এক্সটেনশন ফুটপাতের উপরে আছে, এই এক্সটেনশনটা সরাই নেওয়ার জন্য, কিন্তু আমরা অনেকেই সরিয়ে নিয়েছি, কিছু কিছু লোক সরিয়ে নেয়। এই জন্য আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 5টা প্রতিষ্ঠানকে হচ্ছে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যদেরকে সতর্ক করা হয়েছে এবং আমাদের দেখে কিছু কিছু মানুষ তারা সবকিছু সরাই নিয়েছে। যেমনটি শুনছিলেন যে আসলে অনেকে কিন্তু সচেতন হওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে কিন্তু জরিমানার পরে কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু তারা ফুটপাত থেকে তাদের যে বর্ধিতাংশ সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে অভিযান সেটি বেশ ভালোভাবে চলছে এবং তারা বলছেন যে পরবর্তীতেও কিন্তু তারা এই যে কার্যক্রম সেটি চালিয়ে যাবেন, যেন কোনোভাবে পরবর্তীতে আবার কেউ ফুটপাত দখল করে তাদের যে ব্যবসা কার্যক্রম সেটি যেন চালিয়ে যেতে না পারে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। যাত্রাবাড়ি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব, জানাচ্ছিলেন সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের খবর। ঈদুল আজহায় সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পূর্বাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী শেষে তিনি আরও বলেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা আরও বেশি চ্যালেঞ্জিং হবে। এই সময়ে 1 কোটি কোরবানির পশু রাজধানীতে ঢুকবে। নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় কিনা তা চিন্তা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। দেশে পরীক্ষামূলকভাবে একটি ডেমো ট্রেন আনা হবে, ফলাফল ভালো না হলে প্রকল্প নেওয়া হবে না বলে জানান রেলমন্ত্রী।
আগামী কুরবানিতে আরও বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী ট্রাকে প্রচুর গরু বহন হবে আসবে, সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। দুপুরে রাজধানীর গুলশানে ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে কথা জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, যুদ্ধ থামাতে পাকিস্তান বা তুরস্ক উদ্যোগ নিলে স্বাগত জানাবে তেহরান। আরও বলেন, বিপদে পড়েই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধকে ইরান এমন অবস্থায় নিয়ে যেতে চায় যাতে আর কোনো দেশের উপর আগ্রাসন চালাতে না পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ সময় ইরানের পাশে বাংলাদেশ থাকবে বলে আশা প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। জ্বালানি জাহাজ নিয়ে আমরা দুই পক্ষ আলোচনা করেছি। ইরানের নিরাপত্তা কাউন্সিল মনে করে আটকে থাকা 6 বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিতে পারে। বাংলাদেশ ইরানের ভাই, দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটাই আশা করে ইরান। আমরা মনে করি এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে নয়, মুসলিম উম্মাহ ও ইসলামের বিরুদ্ধে। আমেরিকা বিপদে পড়েই এখন যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে, তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, তবে আমরা তুরস্ক ও পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানাই। সহ সংবাদে আরও থাকছে, নীলফামারীতে ক্লিনিকের বিল দিতে না পারায় অবরুদ্ধ দম্পতি পরিশোধ করতে নবজাতক বিক্রির জন্য চাপ। খবর পেয়ে প্রশাসনের অভিযান, 1.5 লাখ টাকা জরিমানা। জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সংসদীয় কমিটির বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন শুরু থেকেই বেশ সরগরম পরিস্থিতি ছিল এবং এরই প্রেক্ষিতে যেই ধারাবাহিক আলোচনার যে কার্যক্রমগুলো শুরু হয়েছে সেই শুরুর প্রেক্ষিতে কিন্তু সরকারি এবং বিরোধী উভয় দলের পক্ষ থেকে নানা যুক্তিতর্ক যে চলছে, সেই পরিস্থিতিতে কিন্তু সংসদ অধিবেশন বলা চলে বেশ জমে উঠেছে এবং সরগরম পরিস্থিতি অধিবেশন কক্ষের ভিতরে। এবং তার প্রেক্ষিতে গতকাল জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে যে সংবিধান সংস্কার না সংশোধন যেই বিষয়টি উঠে এসেছিল, তার প্রেক্ষিতে আজ সকালেই বিরোধী দল অর্থাৎ জামায়াতের 2জন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এবং ব্যারিস্টার নাজিবুর রহমান, দুজনের সঙ্গেই তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তাদের বক্তব্যের প্রেক্ষিতে যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে তারা বলছেন সংবিধান সংশোধন কমিটি এইটিতে বিরোধী দলের যে রাজি হওয়ার বিষয়টি বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে তুলে ধরা হয়েছে, এটি এক ধরনের মিসকোট করা হয়েছে, তাদের দাবি, তারা এরকমটাই বলছেন। কিন্তু বিরোধী দল তাদের ভেতরে যে বৈঠক হয়েছে যে সংবিধান সংস্কার কমিটি এই নামে যে বিষয়টি হবে, সেখানে সব পক্ষের সমান অংশীদারিত্বের প্রেক্ষিতে শুধুমাত্র তারা এই বিষয়টি নিয়ে আলোচনায় বসতে রাজি। অর্থাৎ বলা চলে যে জামায়াত তাদের যে অবস্থান সংবিধান সংস্কারের বিষয়ে, সংবিধানের বিষয়ে, সেই জায়গাটিতে তারা কিন্তু অনড় অবস্থানেই রয়েছেন এবং তাদের মূলত দুটি দাবি, কমিটির নাম হতে হবে সংবিধান সংস্কার এবং সদস্য হতে হবে সমান। এই প্রেক্ষিতেই তাদের আজকের আলোচনাও তারা শুরু করবেন আজকের সংসদে। এখন পর্যন্ত এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সচিবালয়ে সকাল থেকেই কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবেন। এই মুহূর্তে আমরা সচিবালয়ে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি তার কাছ থেকে সবশেষ তথ্য জানবো। দেখুন, সকাল ঠিক 9:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে আমরা যতটা জানতে পেরেছি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে তিনি দাপ্তরিক কিছু কাজ করেছেন, তার পরপরেই বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হচ্ছে, সেটা হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক। যে বৈঠকে আমরা দেখেছি যে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি প্রবেশ করেছেন, সেটা আমরা দেখেছি। এবং একই সঙ্গে পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ডক্টর আইনুল নিশাত সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ এই বৈঠকে উপস্থিত রয়েছেন আমরা জানতে পেরেছি। তো আমি যদি একটু বলি, এর আগে জানিয়েছিলাম যে
বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে বেশ কয়েকটি অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগ রয়েছে। সেই উদ্যোগের মধ্যে একটি হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয়টি। এর মধ্যে একটি অংশ যেটি খাল খনন কর্মসূচি, এরই মধ্যে কিন্তু সেই খাল খনন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে এবং উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে 180 দিনে প্রায় 1200 কিলোমিটার খাল খনন করবেন, এরকম একটি উদ্যোগ তারা নিয়েছেন। তো এই যে পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে যে একটি বড় বিশেষ উদ্যোগ তিনি নিয়েছেন, সেই বিশেষ উদ্যোগটির মধ্যে অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন আমি যদি বলি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি অভিন্ন নদী রয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত তিস্তা নদী এবং তিস্তা প্রকল্প, মহাপ্রকল্প। এই তিস্তা মহাপ্রকল্প সহ যে সমস্ত অভিন্ন নদী রয়েছে, সেই নদীর পানি বন্টন কীভাবে হতে পারে, আমাদের ফারাক্কা পয়েন্টে ভারত বাংলাদেশের মধ্যে যে পানির যে সুষম বন্টনের বিষয়টি রয়েছে, সেই বিষয়ে আমি একটি তথ্য দিতে চাই যে এটা 1996 সালের 12ই ডিসেম্বর এই চুক্তিটি হয়েছিল, 30 বছর মেয়াদী চুক্তি। এই চুক্তিটি কিন্তু এবছর 12ই ডিসেম্বর শেষ হবে। তো সেটিও এই আলোচনায় আসতে পারে, আমরা সেটা জানতে পেরেছি। এছাড়া সারা দেশের নদী খনন, হাওর, বিল, বাওর এগুলো খনন এবং সংস্কারের বিষয়টিও আলোচনা আসবে বলে জানতে পেরেছি। তো আজকের এই বৈঠকটি শেষ হওয়ার পরে আমরা মন্ত্রী এবং বিশেষজ্ঞদের কাছ থেকে শুনবো যে তারা মূলত কি বলেন, কি সিদ্ধান্ত হলো, কি আলোচনা হলো। তো তারপরে হয়তো তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। এই ছিল সবশেষ তথ্য সচিবালয় থেকে। সচিবালয় থেকে সহকর্মী প্রসূন আশিস আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে জমে উঠেছে উপনির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। প্রথমে যাচ্ছি আওয়ালের কাছে। নির্বাচনের শেষ সপ্তাহের আগ মুহূর্তে কিন্তু বগুড়া 6 সদর আসনের যেই নির্বাচন, সেখানে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটা কিন্তু একেবারে কমে উঠেছে। বিশেষ করে জামাতে ইসলাম সহ অন্য যে প্রার্থীগুলো রয়েছে, মোট 3 জন প্রার্থী কিন্তু তাদের যে প্রচারণা নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে প্রান্তে প্রান্তে তারা ছুটছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু নির্বাচনের আগে শেষ মুহূর্তে তাদের যে প্রচারণা, তাদের যেই নির্বিঘ্ন করতে, ভোটকে নির্বিঘ্ন করতে তাদের যে কার্যক্রম, সেগুলো কিন্তু হাতে নেওয়া হচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সেনাবাহিনীর প্রায় 250-এরও বেশি সদস্য কিন্তু এবার উপনির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালন করবে এবং ইতিমধ্যেই কিন্তু শেষ মুহূর্তে ভোটারদের দ্বারা দ্বারা বগুড়া পৌরসভা যে 21টি ওয়ার্ড রয়েছে সদর আসনের এবং 11টি যে ইউনিয়ন রয়েছে সদর আসনে, সেই 11টি ইউনিয়ন এবং 21টি পৌরসভার আর অলিতে গলিতে ভোটারদের দ্বারা দ্বারা কিন্তু আসলে প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের যেই নানা আশ্বাসগুলো রয়েছে, সেই নানা আশ্বাস কিন্তু তারা প্রার্থীদের যে ভোটাররা রয়েছেন তাদের কিন্তু দিচ্ছেন এবং প্রার্থীরা আশা করছেন এখন পর্যন্ত তারা সুষ্ঠু এবং নির্বিঘ্নতার মাধ্যমে তাদের যেই ভোট সেটি কিন্তু তারা আশা করছেন এবং এখন পর্যন্ত একে অপরের বিরুদ্ধে কিন্তু কোনো প্রার্থীর কোনো অভিযোগ আমরা পাইনি। এবং এই ছিল বগুড়া থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শেরপুরে উপনির্বাচনের খবর জানাবেন সহকর্মী হীরা, সেখানে চলে যাচ্ছি আমরা। নির্বাচনটি স্থগিত হয়ে যায়। সেই নির্বাচনটি চলতি মাসের 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। এখানে বিএনপি, জামাত এবং বাসদের 3 জন প্রার্থী রয়েছেন। এই প্রার্থীরা কিন্তু মাঠঘাট চষে বেড়াচ্ছেন। এখানে বিএনপি প্রার্থী রয়েছেন 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি আজকে ঝিনাইগাতি উপজেলার কিন্তু গৌরীপুর ইউনিয়নের একটি ইউনিয়ন একটি জনসভায় তিনি প্রচারণার কাজ করেছেন। এখানে এদিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে জামাতের প্রার্থী রয়েছেন প্রয়াত যে প্রার্থী ছিলেন তার ছোট ভাই ছিলেন, তার ছোট ভাই জামাতের প্রার্থী রয়েছেন। এখানে জিনিস আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি যে লক্ষ্য করছে ভোটাররা কিন্তু ভাবছেন যে যেহেতু বিএনপি সরকার গঠন করেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা, সে কারণে কিন্তু শেরপুর 3 আসনে কিন্তু বিএনপি কিন্তু একটু ভালো অবস্থান রয়েছে বলে আমরা ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা ভোটারদের সঙ্গে কথা বলে এটাও জানতে পেরেছি যে ভোটাররা কিন্তু সরকারি দলকে পছন্দ করে নেবেন বলে আমাদেরকে ভোটাররা জানিয়েছেন। আমরা বিএনপি প্রার্থী এবং জামাতের যে প্রার্থী রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের পরিবেশ কিন্তু তারা সুস্থ চান। তারা কিন্তু নির্বাচনের পরিবেশ যেন সাধারণ ভোটার যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, এমনটাই তারা
চাচ্ছেন। আমি জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে শেরপুর ৩ এবং বগুড়া ৬ আসনে যেহেতু সারা দেশে ২টি মাত্র নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কিন্তু আসলে সারা দেশের চোখ থাকবে আসলে এই দুটি আসনের দিকে। তাই কিন্তু আসলে এই নির্বাচনটি কিন্তু আসলে যতটা সম্ভব সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তো শেরপুর ৩ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুর ৩ থেকে শহীদুল ইসলাম হীরা এবং বগুড়া ৬ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আব্দুল আওয়াল। তারা আমাদেরকে জানাচ্ছিলেন উপনির্বাচনের প্রচারণার খবর। সময় সংবাদে আরও থাকছে। ফিফা প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে টাই ব্রেকারে ইতালিকে কাঁদিয়ে বিশ্বকাপে বসনিয়া হার্জেগোভিনা। এবার বাণিজ্যের সংবাদ। জ্বালানির দ্বিগুণ ব্যয় মেটাতে গিয়ে আবারও পুড়ছে রিজার্ভের খাতা। এক মাসে কমেছে প্রায় $1.5 বিলিয়ন। এই অবস্থায় বর্ধিত জ্বালানি ক্রয়ের খরচ সামলাতে IMF সহ দাতা সংস্থা থেকে $200 কোটি প্রত্যাশা। বাংলাদেশ ব্যাংকের যুদ্ধ দীর্ঘায়িত হলে রিজার্ভ আরও কমতে পারে বলে শঙ্কা জানিয়ে জ্বালানি নিশ্চয়তায় ফরওয়ার্ড মার্কেটমুখী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। থেকে এত মোটরসাইকেল আসে আর এত গাড়িতে তেল নেয়, এটা আমরা সঠিক বুঝতে পারতেছি। খন্দকার সুমনের প্রশ্ন, যেখানে আগে ডিপোতে রাত 9টার পরও তেল থেকে যেত, সেখানে এত তেল নেয়ার গাড়ি এলো কোথা থেকে? প্রত্যেকটা গাড়ির টাঙ্কিতে তেল আছে, তেল থাকা অবস্থায় তারা আবার তেল নিতেছে। 500 টাকা তেল নিয়েছিলাম ওই দিন, মেবি 7 দিন হয়। গত 9 ডিসেম্বর প্রতি মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট MMBTUর এলএনজি আনতে ব্যয় হয়েছিল $10.37। সেখানে বর্তমানে দাম $19.77 মার্কিন ডলার। এ দামে দুটো কার্গো আসছে এপ্রিলে। বাংলাদেশি মুদ্রায় 2 কার্গোর দাম পড়বে 1,666 কোটি 79 লাখ টাকা। সব মিলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর দেশের সংকট কাটাতে জ্বালানি ব্যয় মেটাতে কমছে রিজার্ভ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ডলারের মজুদ আরও কমতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। ফলে জ্বালানি উৎসে ঝুঁকতে হবে ফরওয়ার্ড মার্কেটে। সরকার বাধ্য হয়ে কিন্তু স্পট মার্কেট থেকে এলএনজি, সারের কাঁচামাল সহ আরও অন্যান্য কিন্তু যে খনিজ বা জ্বালানি, সেগুলো কিন্তু আমদানি করতে বাধ্য হচ্ছে। এখানে কিন্তু খরচটা যথার্থভাবে বেড়ে গেছে। বর্ধিত জরুরি জ্বালানি ক্রয়ের ফলে বৈদেশিক লেনদেনের চাপ সামলাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ বহুপাক্ষিক অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত $200 কোটি পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বড় ভরসা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক একটা কুইক পর্যালোচনা করে দেখেছে যে এই ইম্প্যাক্টটা আমাদের রেমিটেন্স ফ্লো এর উপর কীরকম আসতে পারে। তো সেরকম একটা ধারণা থেকে হচ্ছে আগামী 1 বছরে আমরা হয়তো বা এই রেমিটেন্সের উপর তেমন নেগেটিভ প্রভাবটা আমরা পাবো না। তবে সংকট উত্তরণে বৈদেশিক শ্রমবাজারে প্রবাসীদের কাজের নিরাপত্তা নিয়েও ভাবতে হবে সরকারকে, এমন পরামর্শ বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় মারা গেছেন পথচারী। পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বরপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশাটিকে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আব্দুল বারেক ও মোস্তফা মারা যান। এদিকে সকালে ঝিনাইদহ শহরের আরাবপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় কলা বোঝাই ভ্যান শমশের আলীকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশের বাইরের খবর। রুশ অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 29 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণ সাগরের কাছে নিয়মিত মহড়ার অংশ হিসেবে টহল দিচ্ছিল সামরিক বিমানটি। সন্ধ্যা 6টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিধ্বস্তের খবর পাওয়া যায়। অ্যান্টনভ 26 মডেলের বিমানটিতে 23 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। তাদের কেউই বেঁচে নেই বলে জানা গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর পেছনে ইউক্রেনের কোনো হাত নেই বলেও জানানো হয়। আবারও স্বপ্ন ভাঙল ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া হার্জেগোভিনার কাছে টাই ব্রেকারে 4-1 গোলে হেরে বিদায় নিয়েছে আজ্জুরিরা। প্লে অফ ফাইনালে 15 মিনিটে ময়জিকিনের গোলে লিড নেয় ইতালি। তবে 41 মিনিটে ডিফেন্ডার বস্তনির লাল কার্ডে বিপদ বাড়ে আরজ্জুজিদের।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বসনিয়া হার্জেগোভিনা। অবশেষে ৭৯ মিনিটে তাবাকোভিচ গোলে চরম নাটকীয়তায় রূপ নেয় ম্যাচ। ১-১ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত অতিরিক্ত সময়। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানে ৪-১ গোলে বসনিয়ার কাছে হেরে টানা তৃতীয়বার প্লে অফ থেকে বিদায় নেয় ইতালি। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে বসনিয়ার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জ্বালানি তেল নিতে পাম্পে ভিড়, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। বাড়তি ব্যয় সামলাতে ঋণের খোঁজে সরকার। আটকে থাকা ৬টি বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি। আমিরাতে ড্রোনের আঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির। শর্ত ছাড়াই ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার সমাপ্তি চায় তেহরানও। বয়স হওয়ার আগেই ওর হামে আক্রান্ত হয়েছে। একেবারে চোখ বন্ধ হয়ে পড়েছিল ৭ দিন। একদম খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে পারে। দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপ। ২ মাসে রাজশাহী মেডিকেলে ৩২ শিশুর মৃত্যু। ৬০ ভাগের বয়সে ৯ মাসের কম। টিকার বয়সসীমা কমানোর তাগিদ। এই ছিল দুপুর ১২টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।